যাই হোক, শোনা যাচ্ছে তো? কল চলে আসলে তোমাদের সমস্যাটা ভিডিওগুলো ভেঙে যায়। তো যাই হোক, আমার যেটা বলার ছিল যে এই ইপো কি এই ব্র্যাকেটিংয়ের মাধ্যমে কি ব্র্যাকেট করা হবে, যে আমার প্রি সাপোজিশনগুলো বা প্রি অপোজিশনগুলো একই কথা, আমার জগৎ সম্পর্কে স্বাভাবিক যে দৃষ্টিভঙ্গিগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে ব্র্যাকেট করে আমাকে এগিয়ে চলা। ফেনোমেনোলজিক্যাল স্টাডিতেও এই কথা বলা হয় যে সকল কিছু বাদ দিয়ে নিরপেক্ষভাবে যে স্টাডি, সেটাকে বলা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল স্টাডি। যাই হোক, এই যে তখন কোনো হ্যালো একটা ধরো, স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এখানে মানে আমি একটা কথা জানতে চাইছি, এই যে বললেন না যে আমরা যে ধারণার পরিবর্তনটা সেটাকে আমরা ব্র্যাকেটিং করছি, মানে হ্যাঁ। বিভিন্ন সামাজিক ধারণা বলুন বা অন্যান্য কিছু ধারণা, সেগুলোকে ব্র্যাকেটিং করছি। হুম। বাট এই যে আমরা জানি যে আমি পূর্ণ সত্তা নয়, মানে আমার যে আমি, তো এই ধারণাটাকেও তো আমরা ব্র্যাকেটিং করছি, তবেই তো আমরা পরাচৈতন্যে অবশ্যই। লাভ সেটাও করতে তো, যা পারছি। যদি কারোর মধ্যে এরকম থাকে না আমি পূর্ণ সত্তা নয় বা আমি একটা ক্ষুদ্র কিছু, সেটাকেও ব্র্যাকেট করতে হবে। সেটাও তো আমার জগৎ সম্পর্কে স্বাভাবিক ধারণাই তো। প্রথম যে জগৎ সম্পর্কে আমাদের স্বাভাবিক ধারণা যেটা, সেখানে তো বলেই দেওয়া হচ্ছে যে জগৎ আমার কাছে সকল কিছু, জগৎ সস্থিত জগৎ, আমরা মরি বা বাঁচি, যাই বা আসি, জগতের কিছু যায় আসে না, মানে আমরা ক্ষুদ্র জগৎ মহৎ বৃহৎ। তাহলে এটাও তো স্বাভাবিক ধারণা, এটাকেও আমাকে ব্র্যাকেট করতে হবে, এটাকেও ছেড়ে দিতে হবে। বোঝা গেছে? যাই হোক, হ্যাঁ। তাহলে আমার ব্র্যাকেটিং আমি কিভাবে এগোবো? না, আমার প্রথম কথা, আমি কোনো সমাজ থেকে আসিনি। দেখবে সমাজ থেকেও বিভিন্ন সমাজের বিভিন্ন পরিচয়, তাই তো? কেউ ধরো লেপচা সমাজ, কেউ সিকিম থেকে এসেছে ওরাং সমাজ, হো সমাজ, মুন্ডা সমাজ, মানে আমি কিন্তু কাউকে ছোট করছি না, জাস্ট বোঝানোর জন্য। কেউ ব্রাহ্মণ সমাজ, তাই তো? কেউ ক্ষত্রিয় সমাজ, কেউ দেখবে বলে আমি রাজপুত, আমি ব্রাহ্মণ, মানে কি তার সমাজের একটা আত্মভিমান আছে। হ্যাঁ, কেউ বলে আচ্ছা তোর টাইটেল সরকার, আমার টাইটেল চক্রবর্তী, দেখবে অনেক পাবে ছেলে এরকম, মানে কি তার একটা আত্মঅভিমান আছে। আবার এরকমভাবে কেউ আমি কলকাতার, আরে তুই তো বাঁকুড়ার, এরকম আছে। এগুলো হয় যেগুলো স্বাভাবিক ক্ষেত্রে। কেউ দেখবে কারো সমাজ একটু উন্নত, যে আমরা জেনারেল পাড়া বা তোর এসসি পাড়া, মানে এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এগুলো কেউ কিন্তু গায়ে মাখবে না। এই ব্যাপারগুলো কিন্তু হয়ে থাকে আমার ফেনোমেনোলজিক্যাল স্টাডিতে, কিন্তু এগুলো হলে হবে না। আমাকে সকল কিছু প্রিসাপোজিশন বাদ দিয়ে এগোতে হবে। আমি কোনো ধর্মের নই, আমি কোনো বর্ণের নই, আমি কোনো সমাজের নই, আমার নাম সৌমেন নয়, আমার নাম সুজন নয়, আমার নাম সৌভিক নয়, আমার কোনো নাম নেই, আমার জাতি নেই, আমার বর্ণ নেই, তাই তো? এইভাবে আমাকে এগোতে হবে। এবং এগোতে এগোতে পরে ওই যে আকার আয়তন আকৃতি, আমার কোনো আকৃতিও নেই, আমার আয়তনও নেই, এইভাবে যদি আমি এগোই, সামনে দেখতে পাবো কি কোনো কিছুরই বোধ নেই। মানে সেই কি, সেই সামনে আমার পড়ে আছে ইউনিভার্সাল কনসাসনেস। এই কথাটাই বলা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল ইপোকিতে। বোঝা গেল যে আমার জগৎ সম্পর্কে যে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি, তার একদম স্বাভাবিক দৃষ্টিভঙ্গির পুরোপুরি পরিবর্তন। এবং পুরোপুরি পরিবর্তন তখনই সম্ভব হবে না আমার জগৎ সম্পর্কিত আমাদের যে স্বাভাবিক যে ধারণা, সেগুলোকে আমার আস্তে আস্তে ব্র্যাকেট করে দেওয়া, সেগুলোকে আর আমার মাথার মধ্যে না আনা, সেগুলোকে একেবারে ত্যাগ করা। যেটা ইন্ডিয়ান ফিলোসফির পার্সপেক্টিভ আমার যেটা মনে হয়েছে, যে আমরা মোক্ষ বা মুক্তি বলা চলে, এরকম একটা ধারণা, এরকম জায়গায় পৌঁছানো মানে ইন্ডিয়ান ফিলোসফিতে যে মোক্ষ বা মুক্তির কথা, যে তখন আর তোমার কোনো কিছুরই বোধ নেই। হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়কে তুমি সংযত করে ফেলেছো, মনকে সংযত করে ফেলেছো, দেহের কোনো বোধ নেই, তাই তো? এই যে অবস্থাটা, এরকমই একটা অবস্থা বলা চলে হুসালের ফেনোমেনোলজিতে, যে যেখানে আর কিচ্ছু নেই, কোনো কিছুর বোধ নেই, জগতের বোধ নেই, জগতের কোনো কিছুর বোধ নেই, শুধুমাত্র তোমার এই ভেতরের যে চৈতন্য, আমিরও বোধ নেই, আমিত্বও হারিয়ে গেছে। শুধুমাত্র ওই কনসাসনেস, চৈতন্যের বোধ, মানে সেই ইউনিভার্সাল কনসাসনেস। তাহলে ইন্ডিয়ান পার্সপেক্টিভ আমার মনে হয় যেটা, যে একদম মোক্ষ, অদ্বৈত বেদান্তের মোক্ষ বা মুক্তির সঙ্গে তুলনা করা যায়, এই যে বোধটার কথা হুসাল বলছেন। যাই হোক, বোঝা গেল আশা করছি। এরপর যেটা, হ্যাঁ। যে হুসালের যে এই হ্যাঁ যে, স্যার। হ্যাঁ বোঝা গেল তো? এরপর হ্যাঁ। মানে এখানে ইপোকি বা রিডাকশন, এটা কি বলছে, এটা ব্যাখ্যার অতীত, তাই তো? এটাকে মানে এইটাকে আর ব্যাখ্যা করা যায় না যে ওই অবস্থাটা কেমন, মানে ঠিক সেই অদ্বৈত বেদান্তের মোক্ষের মতো, যে আর কিছু মুখে বলা যায় না মোক্ষটা কী, তাই তো? সেরকম একটা ব্যাপার। এবং সেখানে আমি নেই, সেখানে তুমি নেই, সেখানে সে নেই, তারা নেই, কিচ্ছু নেই, সেখানে শুধু একই অবিচ্ছিন্ন সেই ইউনিভার্সাল কনসাসনেসই আছে, যার মধ্যে কোনো বিভেদ নেই, যার মধ্যে জন্ম নেই, যার মধ্যে মৃত্যু নেই, যার মধ্যে ইগো নেই, কোনো কিছুই নেই, তাই তো? সেরকম একটা অবস্থা, যে সুস্পষ্ট এবং প্রাঞ্জল
একটা ধারণা, কিসের ধারণা? চৈতন্য, তাই তো। তো যাই হোক, এই জন্য হুসালের যে দর্শন, এটাকে বলা হচ্ছে ফিলোসফি অফ অ্যাবসুলেট কনসাসনেস, যে চূড়ান্ত প্রাঞ্জলতার দর্শন। এই জন্য হুসালের যে দর্শন, এই দর্শনকে বলা হয় চূড়ান্ত প্রাঞ্জলতার দর্শন। চূড়ান্ত প্রাঞ্জলতার দর্শন, ফিলোসফি অফ অ্যাবসুলেট কনসাসনেস। বোঝা গেল যে তাহলে হুসালের ফেনোমেনোলজি এটা কি? এটা কোনো কিছুকে ছোটোখাটো বা বাদ দেবার পদ্ধতি নয়, কিন্তু এর বরং এই পদ্ধতি যাকে আপাতত ছোট বলে মনে হয় তাকে বৃহৎ করে দেখায়, তাই তো। বিরাট করে দেখানোই হলো এই পদ্ধতির বৈশিষ্ট্য। মানে প্রত্যেক বস্তু যেটাকে আমি ক্ষুদ্র এর মধ্যে বেঁধে রাখছি, আসলে যে সে যে এটা নয়, এই যে আসল সেই ইউনিভার্সাল কনসাসনেসের অন্তর্ভুক্ত, আসলে এও সেই ইউনিভার্সাল কনসাসনেস, সেটাই দেখানো এর লক্ষ্য। বোঝা গেছে? তাই ফেনোমেনোলজি কী করে? কোনো কিছুকে ছোটোখাটো বাদ দেওয়ার পদ্ধতি নয়, এটা বরং কোনো ছোটো কিছুকে বিরাট করে দেখানোর পদ্ধতি। যাই হোক, এই পর্যন্ত আশা করা দ্বিতীয় রিডাকশন তোমাদের বোঝা গেল। ফেনোমেনোলজি সম্বন্ধ ইপোকি বোঝা গেল। সারসত্তার অভ্যাস প্রথমটা দেখেছিলে, কত কিছুই নয়, জাস্ট কীভাবে সারসত্ত্বে উত্তরণ। কিন্তু এখানে বলা হচ্ছে কিভাবে আমরা সেই সারসত্তাতে পৌঁছাবো, না কি ওইটা কি ব্র্যাকেটিংয়ের মাধ্যমে। বোঝা গেল? তো আরেকটা কথা এখানে বলে রাখা যাক, যে এই যে ইপোকি কথাটা এটা হচ্ছে গ্রিক শব্দ। এই ইপোকি, এই বন্ধনীকে ইপোকি শব্দের দ্বারা বলা হয়েছে। এই যে কে বলছিলে ইপোকি শব্দের অর্থ কী? ইপোকি মানে বন্ধনীকৃত প্রক্রিয়া বা ইপোকি, এটা কি? তো ইপোকি হলো গ্রিক শব্দ। প্রাচীন গ্রিকরা কি হয় না, ইপোকি শব্দ ব্যবহার করতেন কী হিসাবে? না, বিচার থেকে বিরত থাকা। যেখানে আমাদের সংশয় জন্মাতো সেখানে আর বিচার কিছু করতো না, সেখানে আলোচনা করতো না। প্রাচীন গ্রিক দার্শনিকরা কি করতো না, যেখানে কোনো কিছু দার্শনিক আলোচনা হতে হতে যেখানে সন্দেহ জন্মাতো, সেখানে কিন্তু তারা আর কোনো আলোচনা করতো না। সেই বিচার থেকে কি বিরত থাকতে তারা, সাসপেনশন অফ জাজমেন্ট, যে বিচার থেকে তারা বিরত থাকতেন, এই অর্থে ইপোকি কথাটা ব্যবহার করেছিলেন। কিন্তু হুসাল সেটাকে একটু অন্য অর্থে, যে একেবারে নিষ্ক্রিয়করণ অর্থে, একেবারে বাদ দেওয়া অর্থে ইপোকি কথাটা ব্যবহার করেছেন। যাই হোক, দুটো রিডাকশন আশা করছি তোমার বোঝা গেল, তাই তো। কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। বুঝতে পেরেছি। এরপর তৃতীয় যে রিডাকশন, যে আমি তোমাদের প্রথম দিন পড়াতে বলেছিলাম, দেখো যে ব্যাক টু থিংস আর একটা হচ্ছে যে ব্যাক টু দ্য সোর্স, দুটো কথা বলেছিলাম, মনে আছে প্রথম দিন? সেই আলোচনা এখানে হবে। যে আমার তাহলে দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে দুটো রিডাকশন আমার কিন্তু কিসের থেকে না, আইডিয়া 1 গ্রন্থে দুটো রিডাকশন। প্রথম দুটো রিডাকশন কি? এইডিটিক রিডাকশন আর একটা ট্রান্সেন্ডেন্টাল ইপোকি, ফেনোমেনোলজিক্যাল ইপোকি। এই দুটো রিডাকশন আইডিয়া 1 গ্রন্থে। পাপিয়া বিশ্বাস, কি করছিলে তুমি এতক্ষণ? পাপিয়া, স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, আমি অ্যাডই হতে পারছিলাম না। সে কি গো? যাই হোক, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। মানে আমি অনেক করে চেষ্টা করে গেছি কিন্তু হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিংটা শুনবে। আজকে রেকর্ডিংটা পুরোটাই আছে, মোটামুটি কেটে গেছে 2-1 জায়গায়, কিন্তু আছে পুরোটা। তো যাই হোক, হ্যাঁ স্যার, পাঠিয়ে দিলে ভালো। হ্যাঁ পাঠিয়ে দেবো। তোমাদের কাল থেকে রেকর্ডিংয়ের আর কোনো প্রবলেম হবে না। আমার ওয়াইফাইয়ের একটু প্রবলেম ছিল, কাল থেকে ওটা ঠিক হয়ে যাবে। তোমাদের দিনই রেকর্ডিং দিয়ে দেবো, প্রত্যেকটা ডিউ থাকবে না। যাই হোক, দুটো আমি রিডাকশান পড়ালাম। 3 নম্বর রিডাকশান ট্রান্সেন্ডেন্টাল রিডাকশান। প্রথম দুটো কি কথাই ছিল আইডিয়া 1 গ্রন্থের, তৃতীয় যেটা এটা ট্রান্সেন্ডেন্টাল রিডাকশান, এটা কোথায় পাবো আমরা? না, কার্তেজিয়ান মেডিটেশন গ্রন্থে। তো যাই হোক, যে আমি দেখো দুটো কথা একটু আগে বলছিলাম, যে আমি এর আগে দুটো কথা বলেছিলাম, ব্যাক টু দ্য থিং আর একটা ব্যাক টু দ্য সোর্স।
সেই কথার আলোচনা কিন্তু এখানে হবে। যে প্রথম যে দুটো আইডিয়া ওয়ান গ্রন্থে মূল কথা কী ছিল? ব্যাক টু দ্য থিংস, অর্থাৎ ভিত্তিভূমির অনুসন্ধান করতে হলে কি হচ্ছে না, আদি বস্তুর অনুসন্ধান করতে হবে, এই কথা বলা হয়েছিল ওখানে। যে আমার যদি কোনো কিছুর ভিত্তি যেটা, সার যেটা, সেটার অনুসন্ধান করতে হলে কি করতে হবে না, আগে বস্তুর অনুসন্ধান করতে হবে। বস্তুটা আসলে কি? ব্যাক টু দ্য থিংস, তাই তো? প্রত্যেকটা বস্তুকে আমরা এতক্ষণ পর্যন্ত কি বিশ্লেষণ করে করে আমরা সেই ট্রান্সেন্ডেন্টাল কি কনসাসনেস বা ইউনিভার্সাল কনসাসনেসে পৌঁছালাম ব্র্যাকেটিংয়ের মাধ্যমে, তাই তো? কিন্তু বলছে কার্তেজিয়ান মেডিটেশন গ্রন্থের মূল কথা কি না, ব্যাক টু দ্য সোর্স, ব্যাক টু দ্য সোর্স। যে কি না, ভিত্তিভূমির অনুসন্ধান করতে হলে আদি উৎসে হাজির হতে হবে। প্রথমটা কী ছিল? ভিত্তিভূমির যদি অনুসন্ধান করতে হয় তাহলে আদি বস্তুর সন্ধান করতে হবে বা আদি বস্তুর অনুসন্ধান করতে হবে। তাহলে আদি বস্তুর অনুসন্ধান করতে করতে আমরা পৌঁছালাম কত? ইউনিভার্সাল কনসাসনেসে। কিন্তু এই ট্রান্সেন্ডেন্টাল রিডাকশানে বলা হচ্ছে কি কার্তেজিয়ান মেডিটেশন গ্রন্থে, যে ব্যাক টু দ্য সোর্স, মানে কি না, উৎসে হাজির হতে হবে। না, আমাদের সকল কিছুর উৎসটা কি, সেই উৎস মূলে ফিরে যেতে হবে, আমাদের উৎসতে হাজির হতে হবে, তাই তো? তো আইডিয়া ওয়ান গ্রন্থে হুসাল বলেছিলেন কি না, ইপোকি বা অভ্যাস পদ্ধতির ফলে কি হয়, প্রয়োগের ফলে জগৎ যে স্বমহিমার বাইরে অবস্থিত এই বিশ্বাস নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু তার ফলে কি হয় না, জগৎ কিন্তু শূন্যে মিলিয়ে যায় সেটা নয়। আমার জগৎ সম্পর্কিত আমার যে বিশ্বাস, স্বমহিমার যে জগৎ, সস্থিত জগৎ, যে জগৎটা আমাদের চারিপাশে আছে, আমার জন্মানোর আগের থেকে আছে এবং মৃত্যুর পরেও জগৎটা থাকবে, সেই জগৎ কি হয় না, আমার বাইরে অবস্থিত এই জগৎ, এই বিশ্বাস কিন্তু কি হয়, নিষ্ক্রিয় হয়। কিন্তু এই ফলে জগৎটা শূন্য বা জগৎটা অ্যাজ ইটসেলফ নিষ্ক্রিয় হয় না। বোঝা গেল আমার কথাটা? এইটাই আমরা পড়েছি যে জগৎ সম্পর্কে আমার যে সাধারণ ধারণা সেটা আমার নিষ্ক্রিয় হয়, কিন্তু জগৎটা নিষ্ক্রিয় হয়ে যায় না, তাই তো? বোঝা গেল কি না আমার কথাটা? বলো তো একটু। যে জগৎ নিজে নিজে নিষ্ক্রিয় হয় না। এতক্ষণ পর্যন্ত যে আমরা দুটো ডিরেকশনে পড়লাম, জগৎ সম্পর্কিত আমাদের যে সাধারণ ধারণা, প্রচলিত ধারণা, তাই তো, সেটা নিষ্ক্রিয় হয় মাত্র ব্র্যাকেটিংয়ের মাধ্যমে। এবং সেটা নিষ্ক্রিয় হতে হতে আমরা একটা জায়গায় দেখতে পাই আমার মধ্যে আর কিছু নেই, শুধু ইউনিভার্সাল কনসাসনেস ছাড়া। সেটাই বলা হচ্ছে কি না, আইডিয়া ওয়ান গ্রন্থে সেটাই বলছি, যে সেটাই কিন্তু বলা হয়েছিল আইডিয়া ওয়ান গ্রন্থে। কিন্তু এখানে কি বলা হবে না, এখানে বলছে যে আমার সবই বুঝলাম, যে আমার এখানে জগতের জগৎ সম্পর্কে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিটা আমাদের শুধুমাত্র অবলুপ্ত হয়, জগৎটা অবলুপ্ত হয় না, তাই তো? তাহলে এখানে এই জগৎটা কিসের জগৎ রূপে? আগের দিনে ওই আলোচনা হয়েছিল অর্থের জগৎ রূপে। তাহলে আমার যে জগৎটা নিষ্ক্রিয় হয়, জগৎ সম্পর্কে আমাদের যে ধারণা, সেটা কি, সেটা অর্থের জগৎ, তাই তো? প্রকৃত যে জগৎ, যেটা স্বাভাবিক যে জগৎ, সেই জগৎ কিন্তু নিষ্ক্রিয় হয় না। অর্থের জগৎটা সেটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। আমরা যে অর্থে জগৎকে দেখি, যে রূপে জগৎকে আমাদের যে রূপে ধারণা হয় জগৎ সম্পর্কে, যে ধারণাগুলো আছে, সেগুলো আমাদের কি হয় না, অবলুপ্ত হয়ে যায়, আর কিছু নয়। তো বলছে তাহলে অস্তিত্বশীল ও প্রাকৃতিক জগৎ থেকে অর্থের জগতের পার্থক্য কী না, অস্তিত্বশীল জগতে আমরা হাঁটতে পারি, চলতে পারি, খেলতে পারি, সব পারি, তাই তো? কিন্তু অর্থের জগৎ আমরা সেখানে নাও পারতে পারি ওই সবগুলো। কেমন না, আমার অস্তিত্বশীল জগৎ, আমার তার একটা নির্দিষ্ট হাইট আছে, তার ওয়েট আছে, তার আকার আছে, তার আকৃতি আছে। কিন্তু অর্থের জগৎ তার কিছুই নেই। বোঝা গেল? একটা গাছ তোমার চোখের সামনে আছে যেটা, সেটা অর্থের জগৎ, অস্তিত্বশীল জগৎ। আবার সেটাই যেটা তোমার মাথায় আছে, একই জিনিস দেখো তুমি মাথাতে পাচ্ছ, মনে করতে পারছো, সেটা কি অর্থের জগৎ, একই জিনিস। বোঝা গেল কি না? যে অর্থের জগতের চিন্তায় স্পষ্ট রূপ আছে, চিন্তায় এর স্পষ্টতা আছে, কিন্তু অস্তিত্ব রূপ জগতের স্পষ্টতা কোথায় আছে না, এই জগতে, এই জড় জগতে আছে, চিন্তাই নেই। কিন্তু
অর্থের জগতের কথাই স্পষ্টতা আছে না চিন্তায় স্পষ্টতা আছে। তো হুসালের যে দর্শন, সেই দর্শন কি ভিত্তিভূমির অনুসন্ধানের দর্শন, যে ফাউন্ডেশন, আমাদের প্রত্যেকটা বস্তুর ফাউন্ডেশন ভিত্তিভূমিটা কি, সেই ফাউন্ডেশন অনুসন্ধানের দর্শন। কিন্তু কিসের ভিত্তিভূমি? না হুসালের মতে কি না দর্শন শুধুমাত্র এই অর্থের ভিত্তিভূমির অনুসন্ধান করে, যে আমাদের যে অর্থের জগৎ, এই অর্থের ভিত্তিভূমির অনুসন্ধান করে, তাই তো। ইপোকি বা রিডাকশন প্রয়োগের ফলে ব্যক্তির কি হয় না ব্যক্তি চেতনা অন্তর থেকে যে বিশ্ব চেতনা জেগে ওঠে, সেই চেতনার ক্রিয়ায় যা কিছুর অর্থ উৎপন্ন হয়, সেই অর্থ সেই ভিত্তিভূমি সেই সম্পর্কিত যে দর্শন, সেটা হলো কি হুসালের দর্শন। এবং এটাই কি ট্রান্সেন্ডেন্টাল ইপোকি, ট্রান্সেন্ডেন্টাল রিডাকশন। কি আমি আবার প্রথম থেকে বলি, যে প্রথম দুটোতে আমার কাজ ছিল কি না প্রথমটাতে ছিল কিভাবে আমি আমার ওই সত্তার ধারণা আমি লাভ করব, কিভাবে ওই সার্বিক সত্তা আমার মনের মধ্যে সত্তার ধারণা আসবে, এটা সার সত্তার অব্রহাস, এডিটিক রিডাকশন আমরা পেয়েছি। এই ন্যায় বৈশেষিকের যদি ধারণাটা মাথায় থাকে তাহলেই হবে, যে আমরা একই শ্রেণীর অন্তর্ভুক্ত বিশেষ বিশেষ কিছু ব্যক্তি বা বস্তু বা প্রাণী, সেগুলো কি হয় না সেগুলোকে দেখতে দেখতে, হ্যাঁ, আমাদের তার মধ্যে যেগুলো বিশেষ বিশেষ বিষয় যেগুলো ইহা তাহার অন্তর্ভুক্ত, সেগুলোকে বাদ দিতে দিতে আমার যেটা সার্বিক, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেটাকে গ্রহণ করতে করতে সেই শ্রেণীর সারসত্তাটা আমরা গ্রহণ করে ফেলি, সেই সারসত্তার জ্ঞানটা আমাদের হয়ে যায়, তাই তো। এই সারসত্তা বলা হয়েছিল বুদ্ধি প্রতীতি, সাক্ষাৎ বুদ্ধি প্রতীত, যেটা ইন্টেলেকচুয়াল ইনটুইশনের মাধ্যমে জানা যায়, এটাকে কিন্তু এই সেন্স অর্গান এক্সপিরিয়েন্সের মাধ্যমে জানা যায় না। দ্বিতীয়ত ফেনোমেনোলজি সম্পর্ক ইপোকিতে আমরা কি জেনেছিলাম না ইপোকিতে বলা হচ্ছে, ইপোকির মানেটা কি না জগৎ সম্পর্কে আমাদের যে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি, তার আমূল পরিবর্তনটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল ইপোকি। তো সেই আমূল পরিবর্তনটা হবে কি করে না যদি জগৎ সম্পর্কে আমাদের যে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিটা আছে সেটাকে নিষ্ক্রিয় করা যায় তবেই। তা সেটা নিষ্ক্রিয় করা যাবে কি করে না বলা হচ্ছে ব্র্যাকেটের মাধ্যমে, ব্র্যাকেটিং। আমার কিছু প্রাইমারি, আমার কিছু সেকেন্ডারি, আমার প্রিসাপোজিশন আছে, সেই সাপোজিশনগুলোর যে ট্যাগগুলো নিয়ে আমরা অনবরত ঘুরে বেড়াই, চলি, হাঁটি, খেলি, সেই ট্যাগগুলোকে আস্তে আস্তে ছাড়তে হবে। এবং সেই ট্যাগগুলো ছাড়তে ছাড়তে দেখতে পাবো যে আমি আসলে, হ্যাঁ, আমি বলেই কোনো কিছু নেই, আমি সেই পরাচৈতন্য, মানে আমিই ব্রহ্ম, ব্রহ্মই আমি, সেই যে কনসেপ্ট অদ্বৈত বেদান্তের, সেখানেই আমরা পৌঁছাবো, সেটাই আমরা দেখলাম। এবং আমরা এটাও বললাম যে এখানে যে কি না এই যে ফিনোমেনোলজি দর্শন, এখানে যখন লাস্ট পর্যায়ে আমার ইউনিভার্সাল কনসাসনেসে আমি পৌঁছাবো, তখন কিন্তু আমার ওই আমার তোমার, হ্যাঁ, সে তাহার সেরকম কোনো কিছুই থাকবে না, তাই তো। এবং মানে পুরোপুরি মানে কোনো ভেদই থাকবে না একে অপরের মধ্যে, যার কোনো জন্মও থাকবে না, যার কোনো মৃত্যুও থাকবে না। তো মোটামুটি কি পরাচৈতন্য অবগাহন করা বলা যায়, পরাচৈতন্যে ডুব দেওয়া, সেরকম একটা ব্যাপার, যেটা অদ্বৈত বেদান্তের আমি মায়ার সঙ্গে তুলনা করছিলাম যে একই ব্যাপার। যাই হোক, তৃতীয় যে আমার রিডাকশন, তৃতীয় হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল রিডাকশন। যে ট্রান্সেন্ডেন্টাল রিডাকশনের মূল কথা কি ব্যাক টু দ্য সোর্স বা ফাউন্ডেশন, যে আমার মূল কথায়, তাই তো। তো আমার কি এখানে সোর্স বা ফাউন্ডেশন অর্থ কী নেওয়া হচ্ছে না অর্থের ভিত্তিভূমির অনুসন্ধান। যে হুসালের মতে দর্শন কেবলমাত্র কিসের অনুসন্ধান না অর্থের ভিত্তিভূমির অনুসন্ধান। বাস্তব যে জগৎ, বাস্তব প্রাকৃতিক জগতের অনুসন্ধান নয়, বাস্তব প্রাকৃতিক জগতের অর্থের অনুসন্ধান, অর্থের ভিত্তিভূমির অনুসন্ধান, যে আমার এই জগতের মূল কী,